প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুন রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত বিষয়ের ধারাবাহিক যে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। আমরা আজকে আলোচনা করবো ত্রিকোণমিতি নিয়ে। ষষ্ঠ অধ্যায় আমরা ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। আশা করছি তোমরা সবাই আজকের ক্লাসটা উপভোগ করবে। আমরা ত্রিকোণমিতি নিয়ে আমরা এসএসসি ক্লাসে নবম দশম শ্রেণী ক্লাসে তোমাদের প্রাথমিক আলোচনাটা হয়েছিল। আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে আবার ত্রিকোণমিতি নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে এগুলো নিয়ে আমাদের অনেকগুলো কাজ করতে হয়, ক্যালকুলাস করতে হয়। তোমাদের ফিজিক্সে অনেকগুলো চ্যাপ্টার আছে ক্যালকুলাস নির্ভর। সুতরাং ত্রিকোণমিতি চ্যাপ্টারটা তোমরা একটু ভালো করে পড়বে। আমাদের সাথে যারা আছো তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও, অনেকে উপকৃত হবে। আমরা যারা আছো তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে ইনবক্সে অবশ্যই কমেন্টস করে দিও, তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের কার কোথায় সমস্যা আছে। তো আমরা শুরুতেই ত্রিকোণমিতির আজকে আমরা বেসিক যে আলোচনাগুলো আছে, ত্রিকোণমিতির বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। আমরা প্রথমে আমরা যে আলোচনাটা করবো, দেখো ত্রিকোণমিতির অনুপাতে আমরা কি কি জিনিসগুলো আজকে আমরা শিখবো। আমরা প্রথমে তিনটা পয়েন্ট দেখে নিই। আমরা আজকে তিনটা পয়েন্ট শিখবো। খেয়াল করো, ত্রিকোণমিতির কোণ কি তুমি ব্যাখ্যা করতে পারবে আজকের ক্লাসে, আর তুমি আজকের ক্লাসে কোণের ডিগ্রি এবং রেডিয়ান পরিমাপের সম্পর্কটা তৈরি করতে পারবে। তার উপর ভিত্তি করে রেডিয়ান পরিমাপে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় এবং প্রয়োগ করতে পারবে। আমাদের আজকে শিক্ষার ফল এই তিনটা জিনিস আমরা আজকে শিখব এবং প্রয়োগ করব। রেডিয়ান পরিমাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল পরীক্ষাতে আসে, বৃত্তকলার দৈর্ঘ্য পরীক্ষাতে আসে। এখন সেটা কিভাবে এস্টাবলিশ হবে, সূত্রগুলো এস্টাবলিশ হবে, আমরা সেটা দেখব। আর আমাদের সাথে যে বন্ধুরা আছো, আমরা দেখি অনেক বন্ধু আছো আমাদের সাথে, তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে। আর তোমাদের কোনো কমেন্ট যদি থাকে তোমরা অবশ্যই বলবে। অনেকে আছো, আমি কমেন্টস দেখে নিচ্ছি, অনেকেই আছো সাথে। ধন্যবাদ তোমাদেরকে যারা যারা আছো। তোমাদের সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজান জান্নাতুল নাইম, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল জলিল, নুরেত, কংগ্রাচুলেশন। মহিলা কলেজ এগ্রিকালচার ইউনিভার্সিটি, শাইমা, অনেকে আছো। তোমরা অনেকে আছো, আমাদের স্যাররা অনেকে আছেন। সবাই আমরা ক্লাসটা উপভোগ করি। ওয়ালাইকুম আসসালাম ভাইমা। তো আমরা প্রথমে এই যে তিনটা পয়েন্ট আছে আজকে আমরা শিখন করে তিনটা নিয়ে আমরা কাজ করব। তো অন্য শিখন ফলগুলো যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে যাব। প্রথমে হলো জ্যামিতিক কোণটা কি। আমরা এতদিন কোণ নিয়ে অনেক আলোচনা করেছি। সেই কোণগুলোর মধ্যে জ্যামিতিক কোণটা কাকে বলে, অথবা জ্যামিতিক কোণ বলতে তোমরা কি বুঝো? তো আমরা সাধারণত দেখেছি দুইটি যদি সরল রেখা একটা বিন্দুতে যদি মিলিত হয় সেখানে একটা কোণের সৃষ্টি হয় সহজভাবে। তো সরল রেখা না বলে আমরা সেখানে বলেছিলাম স্কুলে রশ্মি। রশ্মি মানে কি? যার একটা দিক আছে আর একটা প্রান্ত বিন্দু আছে, সেটাই রশ্মি। অর্থাৎ আমরা এখানে বলবো এই যে একটা দুইটা রশ্মি আছে ও এ ও বি, এই দুইটা রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হলো, সেই বিন্দুতে মিলিত হয়ে একটা কোণ সৃষ্টি করলো থিটা, এটা কি বলছি আমরা? জ্যামিতিক কোণ। তাহলে দুইটা রশ্মি যদি এক বিন্দুতে মিলিত হয় তাহলে যে কোণটা সৃষ্টি হয় সেটা হলো জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণে কিছু সীমাবদ্ধতা আছে। এর মান কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না, সে সবসময় পজিটিভ কোণ থাকে, ধনাত্মক কোণ থাকে। তার মান কখনো 360 ডিগ্রি থেকে বড় হতে পারে না, সে তার মান 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকে। তাহলে জ্যামিতিক কোণ কাকে বলে? যখন দুইটা রশ্মি এক বিন্দুতে মিলিত হবে তাহলে একটা জ্যামিতিক কোণ সৃষ্টি হয়, সেই কোণটা সবসময় ধনাত্মক হয় এবং তার মান 360 ডিগ্রি অথবা তার থেকে ছোট হবে এবং 0 অথবা 0 থেকে বড় হবে, অর্থাৎ 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে। তাহলে জ্যামিতিক কোণ ক্লিয়ার, যা আমরা আগে করে এসেছি। আজকে আমাদের কাজ হলো ত্রিকোণমিতিক কোণ কি। তাহলে ত্রিকোণমিতিক কোণটা আমরা শিখব। আমরা জ্যামিতিক কোণটা আমরা দেখলাম। জ্যামিতিক কোণ কাকে বলে? একই প্রান্ত বিশিষ্ট দুটি রশ্মি যে কোনো
উৎপন্ন করলে তাকে জ্যামিতিক কোণ বলা হয়। জ্যামিতিক কোণ কত? 0 থেকে 360 এর মধ্যে সীমাবদ্ধ। ক্লিয়ার? তারপর আসো আমাদের ত্রিকোণমিতিক কোণ। তাহলে ত্রিকোণমিতিক কোণ যা আজকের আমাদের মেইন আলোচ্য বিষয়, প্রধান আলোচ্য বিষয় হলো ত্রিকোণমিতিক কোণ। এতদিন আমরা শিখেছিলাম এক বিন্দুতে দুটো রশ্মি মিলিত হবে, জ্যামিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ তাও একটা বিন্দু থাকবে, একটা রেখা থাকবে, তবে সেই রেখাটার ঘূর্ণনের ফলে কোণের সৃষ্টি হবে। সেই রেখাটার ঘূর্ণনের ফলে কোণের সৃষ্টি হবে। দেখো ত্রিকোণমিতিক কোণ কিভাবে সৃষ্টি হচ্ছে? একটা রেখা ঘূর্ণনের ফলে সে ঘূর্ণন করবে কি? সে ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, অর্থাৎ তার ঘোরা সে দুই দিকে ঘুরতে পারে। তাহলে এই ঘূর্ণনের ফলে যে কোণটা সৃষ্টি হবে সেটা হলো ত্রিকোণমিতিক কোণ। তাহলে ত্রিকোণমিতিক কোণ কি হবে, কিভাবে সৃষ্টি হবে? একটি রেখা ঘূর্ণনের ফলে সৃষ্টি হবে, তার আদি অবস্থান এবং শেষ অবস্থান জানা থাকবে, তার উপর ভিত্তি করে যে কোণটা হবে সেটা হবে ত্রিকোণমিতিক কোণ। দেখো আমরা কি বললাম, এখানে ধরো তোমরা ধরে নাও, আমি এখানে দেখে দিচ্ছি, ধরে নাও এই একটা রেখা, খেয়াল করো এখানে OX একটা রেখা, ধরে নিলাম OX একটা রেখা, সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? তোমরা দেখো ঘড়ির কাঁটা কিন্তু এইভাবে ঘুরে, সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এতটুকু পর্যন্ত যখন কোণ উৎপন্ন করলো, একটা কোণ উৎপন্ন করলো, এটা নাম দিলাম থিটা। তাহলে একটা কোণ উৎপন্ন করলো, তার আদি অবস্থান ছিল OX, শেষ অবস্থান আসলো OY, তাহলে আদি থেকে শেষ অবস্থানে তার যে কোণটা উৎপন্ন করলো এটা একটা ত্রিকোণমিতিক কোণ, কারণ ঘূর্ণনের ফলে সৃষ্টি হলো। তারপর সে যদি ঘুরে এটুকু ঘুরে এখান পর্যন্ত আসে, একটা কোণ হবে, আবার যদি সে আরো ঘুরে আরো কোণ তৈরি হবে, অর্থাৎ তার কোনো সীমা নেই, সে যত ঘুরতে থাকবে তত বাড়তেই থাকবে। আমরা জ্যামিতিক কোণের মধ্যে বলেছিলাম 360 ডিগ্রি বেশি সে যেতে পারে না, তাহলে ত্রিকোণমিতিক কোণ যত সে ঘুরবে তত কোণ সে তার বাড়তে থাকবে। এখন এই ঘোরার মধ্যে একটা জিনিস অবস্থা আছে, দেখো এটা কিভাবে ঘুরলো? অ্যান্টি ক্লক, অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে তার বিপরীত দিকে সে ঘুরেছে, তখনই আমরা বলি কোণটা হলো পজিটিভ। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে ত্রিকোণমিতিক যে কোণের সৃষ্টি হবে সেটা হবে সবসময় ধনাত্মক। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ধরো যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কি হবে? এখন দেখো এখানে আরেকটা কোণ আমরা দেখিয়েছি, দেখো আমরা এখানে আরেকটা কোণ দেখালাম, এইভাবে দেখো এইভাবে আসলো, সে কোণ দিয়ে ঘুরলো? ঘড়ির কাঁটা দিকে ঘুরলো। কোনটা? OX রেখাটা সে ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, অর্থাৎ সে এইভাবে আসলো, এটাকে বলে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। তখন সে যে কোণটা উৎপন্ন করলো সেটাকে বলে নেগেটিভ। তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যদি সে এইভাবে ঘুরে কোণটা হয় নেগেটিভ, আর যদি রেখাটা এইভাবে ঘুরে তখন কোণটা হয় পজিটিভ। তাহলে এভাবে নেগেটিভ আর এভাবে হয় পজিটিভ। সে যত ঘুরবে, যতবার ঘুরে আসবে তত তার কোণ বাড়তেই থাকবে। সেখানে পুরো যখন একবার ঘুরে আসবে, এখান থেকে যখন এতটুকু ঘুরে আসে তখন আমরা জানি 360 ডিগ্রি অথবা -360 ডিগ্রি এভাবে কোণ ঘুরে আসে। তাহলে ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণের অবস্থানটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করছি। তোমরা দেখো এখানে ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণ আমরা কি বলবো? একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে একটি ঘূর্ণায়মান রশ্মি তার আদি অবস্থান হতে শেষ অবস্থানে যে কোণ উৎপন্ন করে তাকে ত্রিকোণমিতিক কোণ বলে। ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতভাবে ঘুরে যে কোণ উৎপন্ন হয় তা ধনাত্মক, এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিয়ে ঘুরে যে কোণ উৎপন্ন হয় তাকে ঋণাত্মক বলে। তাহলে এখন আমরা কি শিখলাম? কোণের অবস্থান, জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ কিভাবে সৃষ্টি হচ্ছে। তাহলে ত্রিকোণমিতিক কোণ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জ্যামিতিক কোণ সবসময় পজিটিভ হবে। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমরা ত্রিকোণমিতিক কোণ নিয়ে আমরা কথা বললাম। এখন দেখো কোণের যে বিভিন্ন প্রকার কোণ আছে তোমরা আগে শিখেছো। আমরা এখানে ষাটমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, তো এই আলোচনাগুলো আমরা আগে শেষ করে এসেছি নিচের ক্লাসগুলোতে। তবু আমরা আজকে আলোচনা করব ষাটমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতিগুলো কাকে বলে। তো ষাটমূলক পদ্ধতি সাধারণত আমরা যে পদ্ধতিগুলো এখন সচরাচর কথা বলি, আমরা যে কোন কোণকে আমরা ডিগ্রিতে প্রকাশ করি, সেটা হলো ষাটমূলক পদ্ধতি। এখন যখন বলি আমরা 5 ডিগ্রি কোণ, 10 ডিগ্রি কোণ, সেগুলোকে বলা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। আর
শতমূলক পদ্ধতি সাধারণত এই পদ্ধতিটা ব্যবহার হয় না, গ্রেড দিয়ে করা হয়, আমরা সেটা আলোচনা করব না কারণ আমাদের এটা সাধারণত ব্যবহার হচ্ছে না। আর বৃত্তীয় পদ্ধতি যেটা সার্কুলার সিস্টেম যেটা আছে সেটা সবচেয়ে বেশি ব্যবহার হবে আমাদের ত্রিকোণমিতিতে। এটা হলো রেডিয়ান, যে কোণটা বলা হয়, তোমরা আগে শিখেছো রেডিয়ান কোণ। তাহলে আমাদের আজকে মূল আলোচ্য হলো ষাটমূলক পদ্ধতি অর্থাৎ ডিগ্রি যেটা আছে এবং বৃত্তীয় পদ্ধতি, এই দুইটা জিনিস কি সেটা আমরা শিখব। আসো আমরা দেখি প্রথমে ষাটমূলক পদ্ধতিটা কি। দেখো, ষাটমূলক পদ্ধতি একটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে যে সন্নিহিত কোণদ্বয় উৎপন্ন হয় তাদের প্রত্যেককে সমকোণ বলে। অর্থাৎ দুটি সরলরেখা যদি লম্বালম্বিভাবে ছেদ করে তার সন্নিহিত যখন দুইটা কোণ উৎপন্ন করে, দুইটা কোণকে বলা হচ্ছে সমকোণ। সেই সমকোণকে যদি 90টি সমান ভাগে ভাগ করা হয় তাকে বলা হচ্ছে এক ডিগ্রি। এখন আমরা কি বলবো, এখানে দেখো, আমরা যদি বলি এখানে এইভাবে দুইটা রেখা এইভাবে ছেদ করলো, ধরো এখানে দুইভাবে ছেদ করলো, তখন আমরা বললাম এখানে যে একটা কোণ তৈরি হলো, এই দুইটা, এটাকে বলা হচ্ছে সমকোণ। এটা কি বলা হচ্ছে? সমকোণ। এই কোণটা যখন সমকোণ হচ্ছে এটাকে আমরা কয়টা ভাগ করব? 90টা সমান ভাগ করব। 90টা সমান ভাগ করলে প্রতি ভাগকে 1 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে একটা সমকোণকে 90টা সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগকে বলা হচ্ছে কত? 1 ডিগ্রি। তাহলে সমকোণ সমান আমরা কত ডিগ্রি দেব? 90 ডিগ্রি দেব। তাহলে এখানে আমাদের যে কাজটা দেখো, এক সমকোণ সমান, আমরা এখানে কাজটা কি দেখি দেখো, এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ সমান কত ডিগ্রি আমরা ধরছি? 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রিকে যখন আমি আবার 60টা ভাগ করব, 60 ভাগকে, প্রতি ভাগকে বলা হচ্ছে 1 মিনিট। প্রতি ভাগকে কি বলা হচ্ছে? 1 মিনিট। তাহলে এক সমকোণ সমান হলো 90 ডিগ্রি, আর 1 ডিগ্রিকে যখন আমি 60টা ভাগ করব তখন প্রতি ভাগকে বলা হচ্ছে আবার 1 মিনিট। আবার 1 মিনিটকে যখন আমরা 60টা ভাগ করব সেটাকে বলা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই সেকেন্ড মিনিট আবার আমাদের ঘন্টার সাথে না, এটা ডিগ্রির সাথে আমরা এই সেকেন্ড মিনিট ব্যবহার করি। তাহলে কি করি দেখো, আমরা বলেছি 1 ডিগ্রি সমান কত? 60 মিনিট। এই 60 মিনিটকে আমরা এইভাবে চিহ্নিত করি। তারপর 1 মিনিট সমান 60 সেকেন্ড। সেকেন্ডকে এইভাবে আমরা দুইটা দাগ দিয়ে দিই, আর মিনিটকে এখানে একটা দাগ দিয়ে দিই। তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেটা সেকেন্ড। এইভাবে আমরা কাজগুলো করে দিই। তো আমরা এখানে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই কাজগুলো আমরা করব। আমরা তোমাদের এর উপর ভিত্তি করে কোন ডিগ্রি সেকেন্ড যখন আসবে সেই কাজগুলো কিন্তু আমাদেরকে মিলাতে হবে। আমরা এগুলো সেকেন্ড মিনিট দিয়ে আমাদের কিছু অঙ্ক করব। তো আমাদের মেইন এখানে আমরা শিখলাম, আমরা শতমূলক পদ্ধতিতে এখানে এককটা হলো ডিগ্রি, এককটা হলো ডিগ্রি। এই ডিগ্রিকে আমরা যখন একটা ডিগ্রিকে 60 ভাগ করব, প্রতি ভাগকে বলা হচ্ছে 1 মিনিট। আবার মিনিটকে যখন 60টা ভাগ করব প্রতি ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড। দেখো, তাহলে প্রথম আমরা সমকোণ নিয়েছি 60 মূলক পদ্ধতিতে। এক সমকোণকে 90 ভাগ করব 1 ডিগ্রি, 1 ডিগ্রিকে 60 ভাগ করব 1 মিনিট, 1 মিনিটকে 60 ভাগ করব 1 সেকেন্ড। তাহলে আমাদের 60 মূলক পদ্ধতি তোমাদের ক্লিয়ার হলো, আর সমস্যা থাকার কথা না। আর শতমূলক পদ্ধতি সাধারণত ব্যবহার হচ্ছে না, আমরা সেটা গ্রেড হিসেবে ব্যবহার করা হয়। এক সমকোণ সমান 100 গ্রেড, এটা দিয়ে করা হয়, ফরাসি পদ্ধতি বলা হয়। আমরা সাধারণত আমাদের ক্লাসে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি না, তাই আমরা সেটা নিয়ে আর আলোচনা করছি না। আসো আমরা এবার বৃত্তীয় পদ্ধতি কাকে বলা হচ্ছে। বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম, এই সিস্টেমটা আমাদের কাজে আসবে। এবং এখানে আমরা এই সিস্টেমটাকে বলা হচ্ছে, সার্কুলার সিস্টেমটা হচ্ছে একটা রেডিয়ান একক। সেই রেডিয়ান একক বৃত্তের মধ্যে তার পরিধির সমান বৃত্তচাপ যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। তোমরা করেছো রেডিয়ান পদ্ধতি কাকে বলে। এই পদ্ধতির মূল একক হচ্ছে রেডিয়ান। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। তো রেডিয়ান কাকে বলা হচ্ছে? কোন বৃত্তে
কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে এক রেডিয়ান। খেয়াল করো, আমরা যদি এখানে দেখি এটা একটা বৃত্ত, তারপর এই কেন্দ্রে এটা ধরলাম তার ব্যাসার্ধ আর, তাহলে এখানে তার একটা বৃত্তচাপ ব্যাসার্ধের সমান বৃত্তচাপ এই আর, বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো তাকে বলা হচ্ছে এক রেডিয়ান। তাহলে রেডিয়ান কিভাবে তৈরি হয়? রেডিয়ান কাকে বলা হচ্ছে? আমাদের বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান হলো এক রেডিয়ান হলো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, ব্যাসার্ধের সমান এই ব্যাসার্ধ হলো আর, ব্যাসার্ধের সমান এটা হলো চাপ, বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তাকে বলা হচ্ছে এক রেডিয়ান। এখন সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি আমরা যেটা ত্রিকোণমিতিতে ব্যবহার করব সেখানে আমরা এটা বলবো। তাহলে এক সমকোণ সমান দেখো কত, আমরা π/2 রেডিয়ান। এটা আমরা শিখেছি স্কুলে, আমরা এটা দেখেছি। রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। আমি আজকে আবার একটু আলোচনা করে দিব রেডিয়ান কোণ একটা ধ্রুবকোণ সেটা কিভাবে হয়। আচ্ছা, আমাদের সাথে যারা আছো তোমাদেরকে আবারও আমরা দেখে নিই, যারা আছো অনেকে আছে তো ধন্যবাদ। তোমরা যারা আছো একটু কথা বলে নিই। তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে, অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে। আমরা ক্লাসটা দেখছি, অনেকে আছো। কোন বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ বৃত্তে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান বলে। ধন্যবাদ হ্যাপি আক্তার, মিলন হোসেন আক্তার, অনেকেই দেখছে ক্লাসটা, তোমাদেরকে ধন্যবাদ। প্রণব নন্দী, তোমাদেরকে ধন্যবাদ। সাউন্ড প্রবলেম, সাউন্ডের প্রবলেম স্যার, সাউন্ডটা শোনাই যাচ্ছে না। সরি, সাউন্ডটা শোনাই যাচ্ছে না কেন? আসলে সাউন্ডের কোথাও সমস্যা থাকলে দেখি। সাউন্ডের হ্যালো, হ্যাঁ সাউন্ড মনে হয় এখন ক্লিয়ার হওয়ার কথা। সাউন্ড শোনাই যাচ্ছে না একজন বললো, আসলে আমি একটু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যাক, আমরা একটু আলোচনা করি। সাউন্ডের সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সাউন্ড ক্লিয়ার স্যার, সাউন্ড ক্লিয়ার পাবেন না, ধন্যবাদ। মিজান বলছে ক্লিয়ার, তাহলে বোঝা যাচ্ছে আসলে সাউন্ড ক্লিয়ার আছে। আমি একটু কনফিউজ ছিলাম, আমার মাঝে মাঝে এখানে সাউন্ডটা আমার ডিস্টার্ব করে, কিন্তু এখন যেহেতু অনেকে বললো না স্যার সাউন্ড হেডফোন লাগিয়ে ক্লাস করছি। ওকে, ধন্যবাদ। আমরা যারা ক্লাস করছো তোমরা অবশ্যই শেয়ার করবে। আমাদের মেইন টার্গেটটা আজকে কিন্তু রেডিয়ান কোণটা নিয়ে আমরা কাজ করব। তোমরা একটু খুব ভালোভাবে খেয়াল করো, আমরা অনেক উপকৃত হবে আজকের ক্লাসটায়। মূল বেসিক জিনিসটা আমরা আলোচনা করছি। এখন দেখো, বৃত্তীয় পদ্ধতি সার্কুলার সিস্টেম, তোমার এই জায়গাটাই আমাদের মেইন ফোকাস করতে হবে। এক সমকোণ সমান π/2 রেডিয়ান। এক সমকোণ সমান কত ডিগ্রি? আমরা জানি 90 ডিগ্রি। তোমরা নিজেরা একটু করো, 90 ডিগ্রি π/2, এখানে একটা সি আমরা দিই। তোমরা এই সিটা খেয়াল করো, তোমরা এতদিন এভাবে সি দিয়ে আসতা, তোমরা বলতে সি বলতে আমরা রেডিয়ান বুঝি, আসলে সি বলতে আমরা সার্কুলার সিস্টেম। এই সার্কুলার সিস্টেমটা থেকে আমরা সিটা ব্যবহার করি। যখনই আমরা একটা সি থাকে তখন আমরা বুঝি সেটা রেডিয়ান কোণ। যখন তোমাকে এখানে দেওয়া থাকবে 2c, তখন তুমি বুঝতে হবে 2টা একটা রেডিয়ান কোণ, অর্থাৎ সিটা আসছে বৃত্তীয় সিস্টেম থেকে, সার্কুলার সিস্টেম থেকে। তো এখন আমরা এখানে খেয়াল করো, আমরা এখানে π/2 রেডিয়ান না লিখে আমি লিখলাম π/2c। তাহলে 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান 90 নিচের দিকে আসলে চলে আসবে π/180 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আমাদের অঙ্ক করতে, এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান আসবে। তুমি যখন ক্যালকুলাসের অঙ্ক করতে যাবা, যখন আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে যাব, যদি কখনো ডিগ্রিতে থাকে আমরা তখন কিন্তু রেডিয়ান নিয়ে অঙ্ক করতে হবে। সেই রেডিয়ানের সময় যদি আমার এখানে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান থাকে, তাহলে 5 ডিগ্রি যদি থাকে তাহলে আমরা কি লিখব? 5π/180। এটা আমরা রেডিয়ান ভাবে দিয়ে দেব, 5π/180।
এখন রেডিয়ান না লিখলেও যখন পাই থাকবে আমরা তখন তাকে রেডিয়ানে চিহ্নিত করব। অর্থাৎ 5 ডিগ্রি সমান এত, তাহলে 1 রেডিয়ান সমান কত? আবার উল্টাভাবে যদি আমি বলি 1 রেডিয়ান সমান কত? 1 রেডিয়ান সমান 180/5 ডিগ্রি, 180/5 ডিগ্রি। তাহলে তোমাদের এখন তোমরা খুব ভালোভাবে তোমাদের খাতাতে এই জিনিসটা শর্টভাবে লিখে রাখো। 1 ডিগ্রি সমান π/180 আর 1 রেডিয়ান সমান 180/5। 1 রেডিয়ান সমান 180/5। এখন সেটা কিভাবে আসলো? কিভাবে আসলো? তুমি নিজে থেকে করো। 90 ডিগ্রি সমান এত, তাহলে 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান π/180। আবার তুমি যদি মনে করো এখন এখান থেকে তুমি পাই রেডিয়ান সমান কত? কোণাকুণি যদি গুণ করো কত? 180। সেখান থেকে 1 রেডিয়ান সমান কত? পাইটা নিচে আসলো, উপরে 180 ডিগ্রি। কোথাও সমস্যা হওয়ার কথা না তোমাদের। এই জায়গাটাতে আমরা যে জিনিসটা লিখলাম এখানে, এই এস্টাবলিশমেন্ট আমরা যেটা করলাম, যেটা এস্টাবলিশ করে নিলাম এখানে সূত্রটা, সেটা তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমাদের এই যে বৃত্তীয় পদ্ধতি যেটা, সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আশা করছি। আসো আমরা পরবর্তীতে আলোচনা করে নিই কিছু প্রয়োজনীয় উপপাদ্য যেটা আমাদের এই চ্যাপ্টারে লাগবে। প্রথম হলো তোমরা পাই বলতে কি বুঝো? বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতটাকে বলা হচ্ছে পাই। পাই কাকে বলা হয়? বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। এটা একটা অমূলক সংখ্যা। তো অমূলক সংখ্যা আমরা জানি তার কোনো শেষ নাই, কিন্তু অঙ্ক করার সুবিধার্থে আমরা পাইয়ের মানটা ধরে নিই। কত ধরে নিই? 22/7 বা 3.1416। কেউ যদি মনে করে এটা বললে তো সেই মূলক সংখ্যা হয়ে গেল, অর্থাৎ শেষ সসীম সংখ্যা মূলক সংখ্যা, কিন্তু আমরা তো বলছি অমূলক সংখ্যা। তো অমূলক সংখ্যা অর্থাৎ সে অসীমের দিকে থাকবে এবং গুণাগুণি হবে। তাহলে যেহেতু এইভাবে লিখতাম তাহলে তো সে মূলক সংখ্যা। আসলে অঙ্ক করার সুবিধার্থে আমরা এখানে লিখেছি। আসলে তার অরিজিনাল মান পাইয়ে এটা না, পাইয়ের মান এখনো পর্যন্ত আমরা চেষ্টা করছি বিভিন্ন জন চেষ্টা করছে, সুপার কম্পিউটার দিয়ে চেষ্টা করছে, দশমিকের পর কত ঘর পর্যন্ত যাওয়া যায়, 1000 কোটি পর্যন্ত চলে গেছে, এখন শেষ হয়ে। অর্থাৎ বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, সেটাকে পাই করছি। পাইয়ের কোনো নির্দিষ্ট মান এখন পর্যন্ত আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু আমরা ধরে নিই একটা অঙ্ক করার সুবিধার্থে 22/7 3.1416। তাহলে পাই জিনিসটা কি তোমরা সেটা অবশ্যই জানো, এগুলো আমাদের দরকার। আর একটা জিনিস আমাদের দরকার, এটা কোন বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তচাপটি দৈর্ঘ্যের সমানুপাতিক। ধরো এই এখানে একটা বৃত্তচাপ ধরে নিলাম, এটা একটা বৃত্তচাপ কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করলো, তাহলে কি কেন্দ্রে উৎপন্ন কোণ আর বৃত্তচাপের দৈর্ঘ্য সবসময় সমানুপাতিক থাকে। এখানে যদি একটা কেন্দ্রের সাথে উৎপন্ন কোণ করে এবং সেখানে যদি একটা চাপ হয়, তাহলে এই চাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই এই কোণের যে অনুপাত হবে, আবার এই চাপের দৈর্ঘ্য আবার এই কোণের অনুপাত, দুইটা অনুপাত সবসময় সমান হবে। এটাই বলছে কোন বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তচাপের দৈর্ঘ্যে সমানুপাতিক, বৃত্তচাপের দৈর্ঘ্যে সমানুপাতিক, এটাই বলা হয়েছে এখানে। তাহলে আমরা এই একটা উপপাদ্য আমরা দেখলাম। আর হলো এখানে দেখো আরো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করতে পারি, এই সূত্রগুলো খুব ভালোভাবে তোমরা খেয়াল করো। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নিই সুন্দর করে লিখে রাখো। একটা ত্রিভুজের ক্ষেত্রফল, যদি একটা ত্রিভুজ হয় তার ক্ষেত্রফল, ধরো সন্নিহিত দুইটা বাহু যদি আমরা গুণ করি, হাফ সন্নিহিত দুইটা বাহু AB ইনটু AC ইনটু sin into AB into AC, AB into AC into sin A into sin A, AB into AC into sin A, এটা তোমরা sin A লিখে নিবা। AB into AC into sin A, এই কোণটা ত্রিভুজ ABC সমান হাফ AB into AC, অর্থাৎ AB বাহু into AC বাহু into sin A into sin A, এখানে একটু সংশোধনী তোমরা দিয়ে দিবে into sin A, অর্থাৎ দুইটি সন্নিহিত বাহুর গুণফল into sin ওই সন্নিহিত বাহুর অন্তর্গত কোণ। আমি যদি এখানে বলি AB into BC, তাহলে কি লিখবে তোমরা AB আর BC, তাহলে কোন কোণটা আসবে? এই কোণটা sin B।
আর তুমি যদি লেখো এসি আর বিসি তখন কি লিখবা sin c। এটা করবা। আমরা এতদিন ত্রিভুজের ক্ষেত্রফল কি করতাম, ত্রিভুজের ক্ষেত্রফলের সময় আমরা লিখতাম হাফ ভূমি ইনটু উচ্চতা। এটা আসলে সমকোণী ত্রিভুজের সময় ছিল, সেই কোণটা ছিল 90 ডিগ্রি, তখন sin 90 ডিগ্রির মানটা হয়ে যেত 1। তখন আমরা এখানে একটা ভূমি আর একটা উচ্চতা দিয়ে আমরা হাফ ভূমি ইনটু উচ্চতা লিখতাম। আসলে এখানে হলো সন্নিহিত দুইটা বাহুর গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণের sin অনুপাত, তাদের মধ্যবর্তী কোণের sin অনুপাত। আর ত্রিভুজের কোসাইন সূত্র হলো যে কোনো একটা বাহুর বর্গ অপর দুইটা বাহুর বর্গের যোগফল মাইনাস দুইটা বাহু 2 ইনটু ওই দুইটা বাহুর গুণফল ইনটু cos ABC। এই সূত্রটা আমাদের খুবই প্রয়োজন হবে অঙ্ক করার সময়, তোমরা এগুলো একটু দেখে নেবে। এখন আসো আমাদের রেডিয়ান একটি ধ্রুবক কোণ, তোমরা এটা করেছো, আমি আর সেটা নিয়ে আলোচনা করছি না। তোমরা এই আলোচনাটা স্কুলে করেছো, অনেকে দেখেছো, তোমরা স্কুলে এই আলোচনাটা তোমাদের শেষ হয়েছে। আমি এখন তোমাদের এই চ্যাপ্টারের মূল যে জিনিসটা আছে, তোমার যে অঙ্ক করতে যেটা আসবে, বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়। দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ধরো ও এ সমান হলো r, তাহলে এ বি তার হলো বৃত্তচাপ আর ও বি তার ব্যাসার্ধ, তাহলে এই কোণটা হলো তার রেডিয়ান কোণ। কিভাবে রেডিয়ান কোণ? আমরা আজকে বৃত্তীয় কোণের সময় বলছিলাম পরিধির সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে এটা হলো 1 রেডিয়ান। এখন ধরো আমরা ACB এই চাপ এর দৈর্ঘ্যটা হলো s, সেটা আমরা বের করব। সে এখানে যে কোণটা তৈরি করলো সেটা হলো থিটা। তাহলে এই চাপের দৈর্ঘ্যটা কত সেটাই আমরা বলছি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে A ও B কোণ 1 রেডিয়ান, আমরা সেটা জানি। আমরা এখন কোন বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ দৈর্ঘ্যের সমানুপাতিক। এখন দেখো A ও B কোণ আর A ও B কোণ ডিভাইডেড বাই চাপ AB। তাহলে আবার A ও C কোণ চাপ কত AC, চাপ AC। তাহলে A ও C কোণ আমরা ধরে নিলাম সেটা থিটা, আর চাপটা আমরা ধরে নিলাম s। তাহলে এখানে AB 1 রেডিয়ান আর ডিভাইড বাই s r থিটা। এখন তোমরা দেখো আমরা যদি সহজভাবে বলি, তুমি ধরো এখানে একটা বৃত্ত নিলাম। এখন আমরা ধরো আমাকে বলা হলো এখানে ও এ এখানে সি, এই যে একটা তার চাপ আছে, এই চাপের দৈর্ঘ্যটা বের করতে হবে। আমি ধরে নিলাম এসি চাপের দৈর্ঘ্যটা বের করব। কিভাবে বের করব? তো আমরা এখানে জানি এ ও সি কোণ ডিভাইডেড বাই চাপ কত এসি, চাপ কত এসি, এসি চাপ ইকুয়াল টু, আমি যদি এখানে একটা ধরো রেডিয়ান কোণ উৎপন্ন করি, এটা আর এটা হলো 1 রেডিয়ান, অর্থাৎ এটা আর 1 রেডিয়ান। তাহলে এ ও বি কোণ ডিভাইডেড বাই ও এ, ও এটা কি চাপ। এখন চাপ এদিকে খেয়াল করো, এ ও সি কোণ আমরা এ ও সি কোণ পুরোটাকে ধরে নিলাম থিটা। চাপ হলো কত এসি, চাপ এসি টা সমান কত এ থেকে সি পর্যন্ত আমরা ধরে নিলাম এটা কত s, আর এখানে এ ও বি কোণ সমান হলো 1 রেডিয়ান আর চাপ ওপি সমান হলো r। সুতরাং s ইকুয়াল চাপ ওপি সমান হলো s ইকুয়াল টু r থিটা, হলো r থিটা। অর্থাৎ আমরা এখানে বলবো যদি একটা এভাবে ধরো এখানে একটা চাপ a, ধরো এটা c, সে যদি এখানকার দূরত্বটা হয় তার s, আর যদি সে এখানে থিটা কোণ উৎপন্ন করে তাহলে s ইকুয়াল আমরা ধরবো r থিটা, rটা হলো তার ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্ত চাপের দৈর্ঘ্য s ইকুয়াল r থিটা, বৃত্ত চাপের দৈর্ঘ্য s ইকুয়াল কত ধরবো r থিটা। এটাই আমাদের সূত্র প্রমাণের টার্গেট ছিল। বৃত্ত চাপের দৈর্ঘ্য s ইকুয়াল r থিটা। আবার দেখো তোমরা কিভাবে আসলো, a ও c সমান আমরা থিটা ধরে নিলাম,
আবার চাপ এসি সমান আর, এটা ধরে নিলাম। এর উপর ভিত্তি করে আমাদের কিন্তু অঙ্ক করব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আমরা এখন দেখো তারপরে আমাদের টার্গেটটা কি হলো, দেখো বৃত্তকলা ক্ষেত্রফল। এখন বৃত্তকলা কাকে বলে? বৃত্তকলা কাকে বলে? বৃত্তকলা হলো একটি চাপ, একটি বৃত্ত চাপ কেন্দ্রের সাথে তার যে একটা এরিয়া থাকে, যে একটা সেক্টর থাকে, সেটাই বৃত্তকলা। বৃত্তকলাকে ইংলিশে আমরা সেক্টর বলি। অর্থাৎ একটি চাপ, ধরো এখানে একটা বৃত্ত আছে, আমরা এটাতে দেখে নিই। এখানে একটা বৃত্ত আছে, এটা হলো একটা বৃত্ত চাপ। চাপ কেন্দ্রের সাথে যে একটা এরিয়া তৈরি করলো, এই এরিয়া, এই পুরো এরিয়াটাকে বলা হচ্ছে বৃত্তকলা। এটাকে বলা হচ্ছে এরিয়া অফ সেক্টর, এরিয়া অফ সেক্টর। এটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল, আর এই এরিয়াটাকে বলা হচ্ছে বৃত্তকলা। তাহলে এ ও বি একটা বৃত্তকলা। অর্থাৎ চাপ কেন্দ্রের সাথে যে একটা এরিয়া থাকে, এই এরিয়াটাকে বলা হচ্ছে বৃত্তকলা। তাহলে এখন বৃত্তকলার ক্ষেত্রফলটা কিভাবে বের করব? দেখো বৃত্তকলা এ ও বি এর চিত্রে এ ও বি বৃত্তকলা। এ ও বি কোণটা, এই কোণটা আমরা ধরে নিলাম থিটা। খেয়াল করো, আমরা ধরে নিলাম এ ও বি কোণটা এখানে থিটা। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলটাকে আমরা ধরে নিলাম, আর বৃত্তের ক্ষেত্রফল আমরা ধরে নিলাম পাই আর স্কয়ার। আর এ ও বি কোণ থিটা, আর এখানে টোটাল কোণটা, পুরো কোণটা হলো 2 পাই। আমরা লিখলাম 2 পাই। তাহলে থিটা a ইকুয়াল টু হাফ আর স্কয়ার থিটা, হাফ আর স্কয়ার থিটা। এখন এই প্রমাণটা আবার যদি তুমি করতে চাও, আমি তোমাকে অন্যভাবে দেখাই দিই। যেমন ধরো আমরা এইভাবে এখানে দেখাইলাম, ধরো ও এ, এখানে দিলাম বি, তাহলে এটা একটা বৃত্তকলা। সে এখানে থিটা কোণ উৎপন্ন করলো। কি কোণ উৎপন্ন করলো? থিটা কোণ উৎপন্ন করলো। ধরো বৃত্তকলা এই পুরোটা হলো তার ক্ষেত্রফল। প্রথমে আমরা দিলাম কোণ এ ও বি কোণ ডিভাইডেড বাই বৃত্তকলা, বৃত্তকলা ধরে নিলাম এ ও বি, বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল। আর পুরো যদি আমি বৃত্তের কোণটা চিন্তা করি, কত আসবে? পুরো বৃত্তের একবার ঘুরে আসলে পুরো কোণটা কত? 2 পাই। তারপর হলো বৃত্তের ক্ষেত্রফল, তার এখানে বৃত্তকলা আসলে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তাহলে বৃত্তকলা এটা হলো থিটা, এটা হলো a, এটা হলো, এটা বাদ দাও 2 বাই আর স্কয়ার। তাহলে এখন থিটা, তাহলে 2a ইকুয়াল আর স্কয়ার থিটা। সুতরাং a ইকুয়াল হাফ আর স্কয়ার থিটা, a ইকুয়াল হাফ আর স্কয়ার থিটা। তাহলে এটাকে আমরা ধরে নিলাম এই পুরো বৃত্তকলা ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফলটাকে আমরা এই ধরে নিয়েছি হাফ আর স্কয়ার থিটা। তাহলে আমাদের এখানে মূল কাজটাই হলো আমরা বৃত্তকলার ক্ষেত্রফলটা কি সেটা আমরা জানব। বৃত্তকলার ক্ষেত্রফল হলো হাফ আর স্কয়ার থিটা। বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কয়ার থিটা। আর হলো বৃত্তের ব্যাসার্ধ, আর থিটাটা হলো সেই চাপটা বৃত্তের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাই। এটা হলো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। আর আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম বৃত্ত চাপ, চাপটা যদি s হয় সেটা হলো r থিটা। তাহলে দেখো বৃত্ত চাপের দৈর্ঘ্য হলো s ইকুয়াল r থিটা, আর বৃত্তকলার ক্ষেত্রফল হলো হাফ r স্কয়ার থিটা। কিভাবে আসছে আমরা সেটা কিন্তু এখানে দেখিয়ে দিলাম। এর উপর ভিত্তি করে তোমাদের 6 এর a নাম্বার চ্যাপ্টারের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে এবং আসবে। সেখানে কিভাবে 6 অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, কিভাবে অঙ্কগুলো ডিগ্রি থেকে মিনিটে নিতে হয়, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হয়, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হয়, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। আমরা আজকে সামান্য একটা দুটো অঙ্ক দেখে নিব, একটা দুটো অঙ্ক আমরা দেখে নিব। প্রথমে দেখো আমাদের একটা অঙ্ক আছে, খেয়াল করো এখানে কি বলা হয়েছে, রেডিয়ান বা বৃত্তীয় এককে প্রকাশ করো 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড। এটাকে কিসে প্রকাশ করতে বলা হয়েছে? রেডিয়ান বা বৃত্তীয় এককে প্রকাশ করো, রেডিয়ান বা বৃত্তীয় এককে প্রকাশ করো। এটা কোন পদ্ধতিতে আছে দেখো, এটা ডিগ্রিতে আছে, তাকে রেডিয়ানে আগে দিতে হবে। তাহলে আগে 18 ডিগ্রি 33 মিনিট 45 যে সেকেন্ড আছে তাকে আমরা পুরোপুরি ডিগ্রিতে নিয়ে যেতে হবে।
ডিগ্রিতে যখন নিয়ে যাবা তারপর আমরা তাকে রেডিয়ান নিয়ে যাব। এখন দেখো 45 এটা কি আছে 45 সেকেন্ড, যখন এখানে 45 দিয়ে এভাবে দেওয়া আছে তুমি কি বুঝবে এটা সেকেন্ড। 45 সেকেন্ডকে যদি আমি মিনিটে নিয়ে যাই তাহলে আমি তাকে 60 দ্বারা ভাগ করে দিতে হবে। এটা 60 দ্বারা ভাগ করলেই এটা কি হয়ে যাবে মিনিট হয়ে যাবে। তোমরা এমনিতে জানো আমরা যদি ঘড়ির কাঁটাতে আমরা যদি মিনিট সেকেন্ড থাকে, আমরা যদি মনে করি এখানে 30 সেকেন্ড, তখন তুমি বলবে এটা কত মিনিট, তাহলে 30 সেকেন্ডকে তুমি 60 দ্বারা ভাগ করে দাও, তুমি বলবে এটা হাফ মিনিট, অর্ধেক মিনিট। অর্থাৎ তোমার যদি 30 সেকেন্ড থাকে তুমি কি করবা, তুমি এটা 30 বাই 60 দিয়ে তুমি বলবে এটা হয়ে গেছে মিনিট। যদি আমাদের এখানে মিনিট সাথে একটু এটা কমপ্লিট হবে, তো আমরা ওইদিকে না গিয়ে আবার এখানে আসি, এটাতে বলি আমরা যখন এখানে ধরো এই যে 45 মিনিট আছে সেকেন্ড আছে, আমরা তাকে মিনিটে নিব, 60 দ্বারা ভাগ করলাম তাহলে মিনিটে চলে আসলো। তাহলে দেখো 45 সেকেন্ডের পরিবর্তে আমি লিখতে পারি 3/4 মিনিট। তাহলে তারপর আমরা 3/4 মিনিটকে আমরা এখানে যেহেতু 33 মিনিট আগে থেকে আছে, এখানে 3/4 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 33 প্লাস 3/4 অথবা 33 ইনটু 3/4, 33 সমস্ত 3/4 এভাবে দিয়ে আমরা এখানে এটা পুরোটাই মিনিটে চলে আসলো। এখন এই মিনিটটাকে আবার যখন 60 দ্বারা ভাগ করলাম, আবার যখন 60 দ্বারা ভাগ করব তখন আবার এখানে চলে আসলো। অর্থাৎ আমার যখন 135/4 এটা পুরোটা মিনিট আছে, আমি তাকে যদি ডিগ্রিতে নিতে হয় তখন আবার কি করব, 60 মিনিটে 1 ডিগ্রি, 60 দ্বারা এখানে ভাগ করে দিয়ে আমি এটাকে ডিগ্রিতে লিখতে পারি। এটা কাটাকাটি দিলে এত ডিগ্রি এসে গেল। তাহলে টোটাল আমার কত ডিগ্রি ছিল 18 ডিগ্রি ছিল, 18 সমস্ত 9 ভাগে 16। এটাকে আবার আমরা যখন একসাথে ভগ্নাংশ আকারে লিখব তখন আসবে 297/16 ডিগ্রি, 297/16 ডিগ্রি, 297/16 ডিগ্রি। এখন 1 ডিগ্রি সমান কত, আমরা আজকে বলেছিলাম 5/180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি সমান 297/16 ইনটু 5/180 রেডিয়ান। এটা আমরা এভাবে করব। এখন তোমাদের এই অঙ্কটাতে আমরা যতটুকু শিখেছি, যাই শিখেছি, এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দেই। ধরো 1 ডিগ্রি 2 মিনিট ধরো 5 সেকেন্ড এভাবে আছে, তুমি সেটাকে প্রথমে ডিগ্রিতে নিবা। কিভাবে ডিগ্রিতে নিবা, প্রথমে 5 সেকেন্ডকে আমি ডিগ্রিতে, 5 সেকেন্ডকে আমি মিনিটে নিব। কি নিব মিনিটে, তাহলে 5 ডিভাইডেড বাই 16 এবার লিখে দেব মিনিট সমান কত 1/12 মিনিট। দেখো 1/12 মিনিট, আগে থেকে কত মিনিট আছে 2, তাহলে 2 মিনিট প্লাস 1/12 পুরো টোটাল এটা কত মিনিট, তাহলে এখানে আসবে 12 25, এটা হলো মিনিট, এত মিনিট। তাহলে দেখো এত মিনিট যেটা বের হলো 25/12 মিনিট, সমস্যা হচ্ছে না তো। দেখো 5 সেকেন্ড এটাকে আমরা নিয়ে গেলাম মিনিটে, আবার 1/12 মিনিট আর এখানে আছে 2 মিনিট, তাহলে 2 মিনিট প্লাস 1/12 মিনিট এটা বের হলো 25/2 মিনিট। তাহলে তাকে আমি আবার ডিগ্রিতে নিয়ে যাব। ডিগ্রিতে নিলে কি করতে হবে 25/2, আবার এখানে 60 আর হলো এটা ডিগ্রি। এখন এটা হলো 12, তাহলে কত আসলো 5/24, এটা কি হয়ে গেল ডিগ্রি। 5/24 কি হয়ে গেল ডিগ্রি। তাহলে টোটাল এখানে হয়ে গেল এত, আগে থেকে আছে এখানে কত 1 ডিগ্রি প্লাস এখানে 5/24 এটা ডিগ্রি, তাহলে টোটাল ডিগ্রি কত আসলো 24 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি সমান 29 ডিগ্রি, 29/24 ডিগ্রি, 29/24 ডিগ্রি। অর্থাৎ 1 ডিগ্রি 2 মিনিট 5 সেকেন্ডকে আমরা বলতে পারি 29 ডিগ্রি ডিভাইডেড বাই 24, 29/24 ডিগ্রি। তাহলে একটা মিনিট, একটা ডিগ্রি, মিনিট সেকেন্ড থাকলে সেটা কিভাবে তুমি ডিগ্রিতে নিতে পারো টোটালি
তাহলে সেটা আমরা দেখলাম। এটাতে আমি এখন কি করব, এটাতে আমি কি করব, রেডিয়ানে নিয়ে যাব। তো আমরা শিখেছি আজকে, বলো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। π/180 রেডিয়ান আমরা শিখেছিলাম আজকে। তাহলে বলো এত ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? এটাকে শুধু π/180 দ্বারা গুণ করে দিলাম, সেটা কি হয়ে যাবে, রেডিয়ান হয়ে যাবে। অর্থাৎ ডিগ্রিটা রেডিয়ানে চলে আসবে টোটালি। এত ডিগ্রি সমান π/180 দ্বারা গুণ করলে সেটা পুরোটা রেডিয়ান হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে এসেছে 29 ডিগ্রি 24, এটা ছিল মনে হয় 29 ডিগ্রি 24। এটা যখন থাকে আমরা বলবো 29 24 ইনটু π/180 রেডিয়ান, π/180 রেডিয়ান। তাহলে যে কোনো একটা ডিগ্রি থাকলে আমরা তাকে রেডিয়ানে এইভাবে নিতে পারি। আমাদের আগামী দিনের ক্লাসটা আমরা করব কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ান নিব, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিব, কিভাবে বৃত্তকলার ক্ষেত্রফল বের করব, কিভাবে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করব। পরীক্ষাতে যে অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে আমরা কালকে অবশ্যই আলোচনা করব আগামী ক্লাসে। আজকের ক্লাসে যারা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি পরবর্তী ক্লাসে তোমরা আসবে, ত্রিকোণমিতির যে বেসিক আলোচনাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা ত্রিকোণমিতির যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে, যেহেতু আমরা প্রাথমিক আলোচনাগুলো আজকে করছি এবং সেখানে এই প্রাথমিক যে আলোচনার মধ্যে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে ইনবক্সে কমেন্টস তোমরা অবশ্যই উল্লেখ করো, আমরা সেগুলো আলোচনা করে দেব। পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। কারণ তোমার প্রাথমিক যে আলোচনা সেখানে যদি তুমি সঠিকভাবে তৈরি হতে পারো, তুমি যদি সঠিকভাবে তোমার বেসিকটা তৈরি করতে পারো, তোমার ভিত্তিটা গড়ে নিতে পারো, কোথাও তোমার সমস্যা হবে না। কারণ এখনকার পরীক্ষাগুলো সৃজনশীল পদ্ধতিতে তোমার কোনো মুখস্থ দিয়ে কোনো কিছু আসবে না, তুমি মেমোরাইজ করে কোনো কিছু আসবে না। কিভাবে আসছে, বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে আমরা বের করছি, বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে বের করছি, কিভাবে রেডিয়ান কোনটা আসছে, কিভাবে ডিগ্রিটা তৈরি হচ্ছে, ডিগ্রি কোনটা কিভাবে আসছে, এগুলো যদি তুমি ধরতে পারো তোমার ত্রিকোণমিতিতে কোথাও সমস্যা হবে না, কোথাও সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসে আরো আলোচনা করব, আরো ডিটেইলসে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আজকে